Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সানজানা আইভি এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। গোলাপি এখন কোথায়? গোলাপি এখন স্পোর্টস লাইভে। গোলাপি এখন স্পোর্টস লাইভের সাথে। তবে গোলাপি রাওয়ালপিন্ডি যায় নাই? না, এখনো যায়নি। এখনো যায়নি, যাওয়ার সম্ভাবনা আছে? লেটস সি। তবে রাওয়ালপিন্ডি জয় করার কিন্তু একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। পাকিস্তানের 1 উইকেট চলে গেছে। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন এহসানুল হক সেজান, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেজান ভাই, আমন্ত্রণ আপনাকে স্পোর্টস লাইভে। ধন্যবাদ। কেমন আছেন ভাই? সেজান ভাই, পাকিস্তানকে নিয়ে একটা ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স যদি আমি শোনাই, তাহলে গেল 3 বছরে পাকিস্তান ঘরের মাঠে কোনো টেস্ট ম্যাচ জিতে নাই। গেল 3 বছরে ঘরের মাঠে কোনো টেস্ট ম্যাচ জিতে নাই। এই টেস্ট ম্যাচটাও পাকিস্তান জিতবে বলে মনে হচ্ছে না, টেস্ট ম্যাচটা হয়তো বা ড্রর দিকেই যাচ্ছে। এইটা কি আপনার কাছে মনে হয় যে সামহাও পাকিস্তান টেস্ট টিমে কোয়ালিটি স্পিনারের একটা অভাবের জন্যই পাকিস্তান গেল 3 বছর ধরে ঘরের মাঠে সাফল্য পাচ্ছে না? না, নিশ্চয়ই। এটা তো আমি সবচেয়ে যদি লুপফল যদি খুঁজে বের করা যায় যে পাকিস্তান টিমে কোন জায়গাটা ঘাটতি রয়েছে। দেখেন, আমরা যখন ক্রিকেট খেলা শিখেছি বা বুঝতে শিখেছি, তখন কিন্তু আব্দুল কাদেরকে দেখেছি, বড় বড় স্পিনাররা ও হ্যান্ডেল করেছে, পেসারদের সাথে সাথে তাদেরও অনেক কন্ট্রিবিউশন ছিল। বাট এই টেস্টে আমরা এসে দেখলাম যে কোনো স্টাবলিশ স্পিনার এখানে নেই। সো উইকেটটা, রাওয়ালপিন্ডির উইকেটটা আসলে প্যারাডাইজ থাকে, অনেকটা স্পিন নির্ভর থাকে। অনলি উইকেটটা ডাইসির জন্য এবং গ্রাস এখানে অকুপাইড থাকার জন্য কিন্তু 4 জন পেস বলার নিয়ে ওরা স্টার্ট করেছে। বাট একটা স্পিনার যদি না থাকে, তাহলে আসলে কি কিছু কিছু ক্রুশিয়াল টাইমে টেস্টে স্পিনারদের খুব জরুরি হয়। পেস বলাররা যদি ওখানে সাকসেস না হয়, তখন কিন্তু স্পিনাররা ওই জিনিসটা নিয়ে আসে। সো এই জন্যই এই টেস্টে কিন্তু পাকিস্তান অনেকটা ব্যাকফুটে চলে গেছে ল্যাক অফ স্পিনারদের না খেলানোর জন্য। শুধুমাত্র আয়ুব এবং অফ স্পিনার খেলছে। বাট আমার কাছে মনে হয় যে কোয়ালিটি স্পিনার না থাকাতে পাকিস্তান অনেকটাই পিছিয়ে। এবং লাস্ট 3 বছর ধরে যেই জিনিসটা, সেই জিনিসটা যদি আমি দেখি যে অনেক টেস্ট ম্যাচেই কিন্তু আসলে পাকিস্তান হয় না, প্রিপারেশনটা আসলে ঠিক থাকে না। টেস্ট ম্যাচ খেলতে হলে একটা প্রিপারেশন লাগলে একটা উইকেটের সামঞ্জস্যতা থাকে, উইকেটের উপর বেস করে খেলতে হয়, ওটার উপরে ফরমেশনটা তৈরি হয়। সো রাইট টিমটা আসলে পিক করতে আসলে পাকিস্তান সেভাবে আসছে না, কারণ আমরা দেখছি না কোনো একদম স্টাবলিশ কোনো স্পিনার ইন্ট্রোডিউস করছে পাকিস্তান অ্যাটলিস্ট টেস্ট ম্যাচে। সেজান ভাই, পাকিস্তানের বিপক্ষে 565 রানের একদম রেকর্ড একটা রান করেছে বাংলাদেশ। নতুন বাংলাদেশের এটাই কি একটা নতুন ক্রিকেটের শুরু ব্যাটারদের হাত ধরে? দেখুন, যদি আমি ফার্স্টে কথা বলি যে টসে জিতে ফিল্ডিং করেছে বাংলাদেশ, না? সো ওদের কিন্তু বলারদের কিন্তু অনেক বড় একটা ভূমিকা ছিল যে ওখানে ডাইসি ওয়েদারে উইকেটে গ্রাস আছে, ওখানে কিন্তু অনেক কিছু করার ছিল। বাট তারা কিন্তু ফেল করেছে, তারা কিন্তু সাকসেস হয় না। বাট সেইটা কিন্তু ব্যাক আপ করেছে কিন্তু পুরা ব্যাটসম্যানরা। একটা টেস্ট ম্যাচে আমরা সবসময় জানি যে 3 ইজ দ্য ম্যাজিক ফিগার, এবং 3 রান করে যদি রান করা যায়, সেই ম্যাচটা কিন্তু অনেক একটা বড় টেন্ডারে নিয়ে যাওয়া যায়, মানে অনেক লেন্থটা অনেক বড় হয়। সেই জিনিসটাই কিন্তু বাংলাদেশ টিম দেখিয়েছে। সাদমানের এবং জাকির স্টার্টটা থেকে শুরু করে যাদের এই কন্ট্রিবিউশন ছিল, খুব স্লো অ্যান্ড স্টিডি আমরা মানে তাকে দেখেছি। একটা টিম যখন 1.5 দিন ফিল্ডিং করে ব্যাটিং করতে যায়, তখন কিন্তু আসলে টেস্ট ম্যাচে দেখবেন যে তারা অনেক ল্যাথারিজম থাকে, কনসেন্ট্রেশনের অভাব থাকে। আমি নট এ সিঙ্গেল ব্যাটসম্যানকে দেখেছি যে একটা উল্টাপাল্টা শট খেলতে। দে আর ভেরি স্টিডি, এবং টেস্ট ম্যাচ যেই ফর্মেটে খেলতে হয়, যেই স্ট্র্যাটেজিতে খেলতে হয়, বাংলাদেশ টিম পুরোটাই এই টেস্ট ম্যাচে দিয়েছে। মুশফিককে কতটুকু কম্পোস্ট দেখলেন? মুশফিক শুধু একটা শর্টস দেখেছিলাম যে 100 করার পর রিভার্স। এছাড়া আমার কাছে মনে হয় অনেক দিন পরে, আমি অফিসে ছিলাম, আজকে অফিসে গল্প করছিলাম যে অনেক দিন পরে মুশফিকের একটা কনক্রিট ব্যাটিং, যেটা আসলে আমাদের ইয়াংস্টারদের জন্য অনেক অনেক কিছু শেখার রয়েছে। মানে ইন্টারন্যাশনাল কোয়ালিটি, ইন্টারন্যাশনাল এরিয়াতে টেস্ট ম্যাচ কীভাবে খেলতে হয়, কীভাবে ডোমিনেট করতে হয়, সেকেন্ড ইনিংসে একটা বড় ইনিংস খেলা, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জায়গায় কিন্তু মুশফিক ওয়াজ ডিটারমাইন্ড, এবং মুশফিকের অ্যাটিটিউড ওয়াজ ফ্যান্টাস্টিক। ফার্স্ট বলে মুশফিক যেরকম তার ফেশিয়াল এক্সপ্রেস দেখিয়েছে, এবং লাস্টের দিকেও কিন্তু হি ওয়াজ নট টায়ার্ড। তাকে মনে হয়েছে যে সে অনেক বেশি হাংরি উইকেটে থাকার জন্য এবং অ্যাজ ওয়েল অ্যাজ যে রান করার জন্য। হি ওয়াজ ভেরি কম্পোজ, একটাও খারাপ শটস খেলেনি, প্রতিটা আমি বলবো চান্সলেস ক্রিকেট খেলেছে। সো আমার কাছে মনে হয় যে ক্রিকেটিং টেস্ট ম্যাচের যে ক্রিকেটিং শটসগুলো রয়েছে প্রত্যেকটাই সে অ্যাপ্লাই করেছে। হ্যাঁ,
রিভার্স সুইপ নিয়ে কিছুটা হলেও কন্ট্রাডিকশন আসতে পারে, মাঝে মাঝে চলে যায়। একটা ব্যাটসম্যান যখন সেট হয় তার মধ্যে কিন্তু সবচেয়ে পছন্দের শটস কিন্তু ওই সময় তার বের হয়ে যায়। সে কিন্তু খুব প্রিডিটারমাইন্ড রিভার্স সুইপ করে না, সে শর্টস আসলে এবং কনফিডেন্টভাবে কিন্তু রিভার্স সুইপ করে। হ্যাঁ, এর জন্য অনেকে স্ট্রাগলও করেছে। হ্যাঁ, রাইট। সো আমার কাছে মনে হয় যে এছাড়া আমার কাছে মুশফিকের মানে ইনিংসটা অনেক ক্লিন ছিল, অনেক শেখার ছিল। সেজান ভাই, ফারুক ভাই আজকে কথা বলেছেন, বেশ কয়েকটা ইস্যু নিয়ে আসলে কথা বলার ছিল। দেশের ক্রিকেটার বেশ কিছু টক অফ দ্য টাউন, বেশ কয়েকটা পয়েন্ট। আপাতত দেশের হয়ে খেলতে কোনো প্রকার বাধা নেই। সাকিব আল হাসানের হত্যা মামলার চার্জ গঠন হলে কিংবা এই টেস্ট শেষে একটা সিদ্ধান্ত নেবে বিসিবি, জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেই সাথে সাকিব ইস্যুতে এখনও কোনো লিগ্যাল নোটিশ পায়নি বোর্ড বলে জানান তিনি। পরিচালকদের সাথে বৈঠক হলেও সিদ্ধান্ত হয়নি বিভিন্ন কমিটির দায়িত্ব ভাগ করে দেওয়ার। তবে বন্যা দুর্গতদের জন্য 1 কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন ফারুক আহমেদ। প্রথম সাকিবের প্রসঙ্গটাই বলি, আপনি জানেন যে একটা মামলা হয়েছে এবং লিগ্যাল নোটিশ আমরা পাইনি। আসলে ওটার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না এখন। মামলাটা একটা এফআইআর হয়েছে, এফআইআরটা তো আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে, তো ওটার পরে আপনার ইনভেস্টিগেশন হবে, তারপরে একটা দিকে যাবে মামলাটা। সো এই মুহূর্তে আমরা যেহেতু আপনারা জানেন একটা টেস্ট ম্যাচ চলছে, প্রথম টেস্টটা আজকে খুব ভালো সংবাদ যে আমরা 4th ডে খুব ভালোভাবে শেষ করেছি। কালকে 5th ডে আছে এবং টেস্টের ডিসাইডিং ডে। আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা যে কালকের ব্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। বাই দিস টাইম হয়তো আমরা লিগ্যাল নোটিশের ব্যাপারে আপনাদের কথা বলতে পারবো, বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগ্যাল নোটিশটা। সেজান ভাই, সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা, তিনি যখন কানাডায় গ্লোবাল টি20 লিগ খেলছিলেন, তাছাড়া কিন্তু আজকে সারাদিন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছিলাম বিসিবিকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে সাকিবকে দেশে ফিরিয়ে আনার জন্য। আবার ফারুক আহমেদ বলছেন যে এমন কোনো নোটিশ তারা পাননি। এই যে এই পুরো বিষয়টা, এটাকে কিভাবে দেখছেন? এটা আসলে অনেক দুঃখজনক এবং আমার মনে হয় আমার প্রেসিডেন্ট স্যার পুরোটাই এক্সপ্লেন করে দিয়েছে এই প্রতিবেদন দেখার পরে, কিন্তু এরপরে কিন্তু কোনো উত্তর থাকে না। তবে ছোট্ট করে বলি যে এরকম সিচুয়েশনের জন্য আসলে ক্রিকেট বোর্ড খুবই এম্বারেসিং। ছোট্ট একটা নিশ্চয়ই ইস্যু থাকবে যে প্লেয়াররা কি পলিটিক্স করতে পারবে নাকি পারবে না, এটা আসলে ক্রিকেট বোর্ড ভেবে দেখবে এক সময়। সেজান ভাই, পলিটিক্সের জায়গা থেকে যদি একটু দেশের ক্রিকেটের ফ্যাক্টর জায়গা আছে, ফারুক ভাই তার দায়িত্ব নেওয়ার 2 দিন আগে একটা কথা বলেছিলেন যে চন্ডিকা হাথুরা সিংহের তার বাংলাদেশের পার্টে যা দেয়ার তিনি দিয়ে ফেলেছেন, সো হি মাস্ট লিভ। ফারুক ভাই এখন দায়িত্ব পেয়েছেন এবং এটাও বলেছেন যে তার স্ট্যান্ডটা এগেনস্ট হাথুরা সিংহে আগেও যেমন ছিল এখনও তেমনই আছে, বাট অ্যাজ তিনি যখন বিসিবি প্রেসিডেন্টের দায়িত্বটা নিয়েছেন তখন তো নিশ্চয়ই ব্যক্তিগত জায়গা থেকে সিদ্ধান্তটা প্রতিফলিত হবে না তার জায়গাতে, বাট বৃহত্তর পরিসরে আপনার কাছে কি মনে হয় হাথুরা সিংহের চ্যাপ্টার এই সিরিজের পর শেষ? আসলে অনেক ক্রিটিক্যাল কোশ্চেন, টু বি অনেস্ট। এটা আসলে বোর্ড প্রেসিডেন্ট এবং তার ডাইরেক্টর রয়েছে, এরা আসলে ডিসিশন নিতে পারবে। দেখেন, হাথুরা সিংহে যে এই জিনিসটা করছে যে টিমের মধ্যে কিছুটা ভার্বাল সিচুয়েশন হচ্ছে এবং সত্যি করে বলতে হয় যে ওর আন্ডারে কিন্তু বাংলাদেশ টিম সাকসেসও হয়েছে। সো ওই এভলিউশনটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ডের। সো ওইখানে এভলিউশন করে দেখবে যে কোন জায়গাটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হয়, সো তখন কিন্তু আসলে ডিসিশনটা নেওয়া হবে। আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত আছেন, আপনি ম্যাচ রেফারিং করছেন, এইজ লেভেলে সিলেক্টর হিসেবে কাজ করছেন। আমি যদি প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সাবেক ক্রিকেটার বিসিবি প্রেসিডেন্টশিপের দায়িত্বটা পেয়েছেন, ডেফিনেটলি তার কাছে প্রত্যাশাটা অনেক বেশি। সো আপনাদের উইং থেকে ডেফিনেটলি ফারুক ভাইয়ের কাছে একটা প্রত্যাশার জায়গা থাকবে। তিনি বলেছেন ক্রিকেটটাকে অনেকাংশে এগিয়ে নিয়ে যেতে চান। কোনো প্রত্যাশা যদি আপনি ব্যক্ত করতে চান নতুন বিসিবি প্রেসিডেন্টের কাছে? আসলে সত্যি কথা কি, যখন সৌরভ গাঙ্গুলিকে আমরা দেখেছি যে বিসিসিআইর প্রেসিডেন্ট হতে, তখন সে কিন্তু অনেক ঢালাওভাবে সাজিয়েছে। একজন ক্রিকেট প্লেয়াররা কিন্তু একটা ক্রিকেট বোর্ড পরিচালনার জন্য যথেষ্ট আমি মনে করি। সত্যি কথা, ক্রিকেট বোর্ড কিন্তু অনেকভাবেই চলতে পারে, বাট সুষ্ঠুভাবে ছোটো ছোটো ফাইন টিউনিং জায়গা রয়েছে, সেই জিনিসটাগুলো কিন্তু একজন ক্রিকেট প্লেয়ার না হলে ধরতে পারবে না। ফারুক ভাইয়ের সাথে আমি কাজ করেছি। আমি ফারুক ভাই যখন চিফ সিলেক্টর ছিলেন তখনও আমি ছিলাম। হি ওয়াজ এ ফ্যান্টাস্টিক ম্যান। সত্যি করে বলতে ইজ এ ক্রিকেট নলেজ, জ্ঞান খুবই ভালো। অনেক কিছু আমরা চেঞ্জ দেখতে পারবো, অনেক কিছু ডেভেলপ দেখতে পারবো। আমি এই ইউজ করতে চাচ্ছি যে
ক্রিকেট প্লেয়ারদের স্বার্থে যা যা দরকার সেই জিনিসটা আমার প্রেসিডেন্ট নিশ্চয়ই করবে। এবং তার যে নলেজ আমি তখন দেখেছি, তখনই কিন্তু সে আমরা অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। আমি আশা করব না, আমি ডেফিনেটলি শিওর যে আমরা এখন পর্যন্ত হয়তো বা কল্পনাও করতে পারছি না ক্রিকেটে একটা রেভলিউশন কীভাবে আসতে পারে। এবং আমাদের কাছে প্রেসিডেন্ট স্যারের কাছে হাইলি এক্সপেকটেশন টু বি অনেস্ট যে আমরা প্রত্যেকটা সেক্টরে অনেক 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 বেশি ডেভেলপ করবো এবং স্বাধীনভাবে কাজ করার যে একটা প্রচলন বা কলিকের মধ্যে যে একটা রিলেশন বন্ডিং, এই সব কিছু মিলে কিন্তু আমার কাছে মনে হয় একটা ভালো স্পেস, একটা জায়গা তৈরি হয়েছে কাজ করার জন্য। ডেফিনেটলি আমি বিশ্বাস করি, আই বিলিভ যে আমরা এই প্রেসিডেন্ট অনেক এগিয়ে যাব। এই বিশ্বাসটা বজায় থাক এবং সেই অনুযায়ী দেশের ক্রিকেটটা উন্নতি হোক, সেই প্রত্যাশা প্রত্যেকটা ক্রিকেট প্রেমী মানুষের। সাজান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্পোর্টস লাইভ দেখছেন আপনারা। বাংলাদেশি পাসপোর্ট বুঝে পেলেও দেশের হয়ে খেলতে হলে প্রয়োজন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এবং লেস্টার সিটির অনুমতি। সেই ছাড়পত্রের জন্য এর কাছে চিঠি পাঠিয়েছে বাফুফে। সেই অনুমতি পেলেই নভেম্বরে হামজার অভিষেক হতে পারে লাল সবুজের জার্সিতে। এদিকে আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে 5 ও 8 তারিখ ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে চলতি মাসের 26 তারিখ ক্যাম্প শুরু করবে হাভিয়ার ক্যাব্রেরার দল। লাল সবুজ জার্সিতে মাঠ কাঁপাতে আর কোনো বাধা রইল না লেস্টারের হামজা চৌধুরী। সব বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে বাংলাদেশের পাসপোর্ট হাতে পেলেন হামজা। দীর্ঘদিন ধরে লেস্টার সিটি জার্সিতে খেলছেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী। জয় করেছেন এফএ কাপ এবং এফএ কমিউনিটি শিল্ড ট্রফি। শুধু তাই নয়, উঁচিয়ে ধরেছেন ইএফএল চ্যাম্পিয়নশিপও। বাংলাদেশের জার্সি গায়ে খেলার ইচ্ছার কথা জানালেও পাসপোর্ট জটিলতায় শঙ্কা পড়ে তার দেশের হয়ে খেলা। অবশেষে দূর হয়েছে সেই শঙ্কা। কয়েকদিন আগেই বাংলাদেশি পাসপোর্ট বুঝে পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। প্রিমিয়ার লিগের ব্যস্ততার কারণে পাসপোর্ট সংগ্রহে হামজা যেতে না পারলেও শুক্রবার বিকেলে হামজার হয়ে পাসপোর্ট সংগ্রহ করেছেন তার পরিবার। এবার ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এবং লেস্টার সিটির অনুমতি পেলেই হামজা খেলতে পারবেন বাংলাদেশের জার্সিতে। সেই ছাড়পত্রের জন্য এফের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আমরা ইতিমধ্যে হচ্ছে ও যে বাংলাদেশের হয়ে খেলতে চায় এটার জন্য একটা এনওসি দিয়েছে আমাদের কাছে, যে ও ইন্টারেস্টেড বাংলাদেশের হয়ে খেলার জন্য। উইথ দ্যাট এনওসি আমরা হচ্ছে অলরেডি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আমাদের লেটারটা পাঠিয়ে দিয়েছি যে ও হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চায়, এবং ওদের কাছে একটা আমরা এনওসি চেয়েছি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে। প্রথম লক্ষ্য ছিল হামজাকে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলানো। এই লক্ষ্য পূরণ না হলেও আগামী নভেম্বর উইন্ডোতে হামজাকে দেখা যেতে পারে লাল সবুজ জার্সিতে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের এনওসি আমরা আদার যে ডকুমেন্টসগুলো আছে দিয়ে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে পাঠাবো যে ওর পারমিশন দেওয়ার জন্য। এটাই হচ্ছে নেক্সট প্রসেস। আশাবাদী খেলার জন্য, যদিও হলো এটা কিন্তু তারেক কাজী বলেন জামাল ভুঁইয়ার চেয়ে একটু আলাদা, তারপরেও আমরা আশাবাদী খেলার জন্য, কারণ কিছু এক্সাম্পল অলরেডি আছে। সো আমরা পজিটিভ আসলে হামজা চৌধুরী যে বাংলাদেশে হয়ে খেলতে পারবে। আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 5 ও 8 সেপ্টেম্বরের সেই ম্যাচ ঘিরে চলতি মাসের 26 তারিখ ক্যাম্প শুরু করবে ক্যাব্রেরা শিষ্যরা। 40 জন ফুটবলার নিয়ে ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও প্রাথমিকভাবে 14 জন নিয়ে শুরু হবে এই ক্যাম্প। আগামী 30 আগস্ট ভুটানের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ ফুটবল দল। এই ফিফা উইন্ডোতেই হামজাকে খেলানোর আশা প্রকাশ করেছিল বাফুফে। তবে নভেম্বরে হামজার জাতীয় দলের যোগ দেওয়াকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় দলের কোচ হেভিয়ার ক্যাব্রেরা। এটা খুবই আনন্দের। সে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলেছে, সেখান থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। বাংলাদেশে এই অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করতে পারবে। আমাদের ফুটবলাররাও তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।